নির্বাচনী জোট আসলে ক্ষমতায় যাওয়ার জন্য হয়, কতটুকু দেশের জন্য কাজে লাগে এবং আগামীতে আসলে যে রাজনৈতিক দলগুলো আছে আপনি তাদের জন্য, আমরা তো এখনো শুনছি অনেক নির্বাচনী জোটের কথা আমরা শুনছি, কোনটা আসলে দেশের কথা ভেবে হচ্ছে, কোনটা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য হচ্ছে? একটাও দেশের কথা ভেবে হচ্ছে না, সবগুলো হচ্ছে তাদের স্বার্থের কথা ভেবে, কোথায় গেলে তাদের ভোট বাড়বে, কোথায় গেলে আসন সংখ্যা বাড়বে। এবং অতীতে বাংলাদেশে যত জোট হয়েছে ওগুলো মানে আপনার এরকম অঙ্ক থেকেই হয়েছে। বিশেষ একটি জোট ছিল বিএনপির 20 দলীয় জোট, এবং বিশেষ করে জামাতের সাথে বিএনপির সম্পর্ক। আমার ধারণা জামাতকে যেরকম 71-এর জন্য ক্ষমা চাইতে হবে, বিএনপিকেও সেরকম স্বাধীনতা বিরোধী একটি শক্তিকে ক্ষমতার কেন্দ্রের কাছে রাখার জন্য, আমাদের দেশের দুজন মন্ত্রী বানানোর জন্য কোনো এক পর্যায়ে ক্ষমা চাইতে হবে। আপনি দেখুন বিএনপি জিয়াউর রহমানকে নিয়ে যত গর্ববোধ করেন একজন মুক্তিযোদ্ধা, আবার এটিও তাদের মানতে হবে যে স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতিতে পুনর্জাগরণে সাহায্য কে করেছে। আমরা গোলাম আজমকে ফিরতে দেখলাম কখন, জামাতকে রাজনীতি করতে দেখলাম কখন। আজকে জামাত যেই অবস্থায় গেছে তাতে অবদান সবার আছে। এনসিপি যদি 5ই আগস্টের পরে এভাবে শিবির জামাতের প্রতি অনুরক্ত না হতো, তাদের কোনো কোনো নেতাকে আমাদের মনে হয়েছে তখনও ছদ্মবেশী শিবির তাদের কথাবার্তায়, এবং তারা পথ হারিয়েছে সেই দিনই যেদিন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে মুখোশ পরে শিবির, রাজাকার, আলবদর, জামাত এরা হাসিনার পতনের জন্য ভূমিকা রেখেছে, কখনো কখনো নেতৃস্থানীয় ভূমিকা রেখেছে। এনসিপিকে এখন পর্যন্ত আমরা কোনো স্ট্যান্ড নিতে দেখলাম না। এই যে নারীদের উপরে হেনস্থার সময় দেখিনি, এমনকি স্বাধীনতা বিরোধীদের যে আস্ফালন এখন দেখতে পাচ্ছি, আপনি রাইটলি বলেছেন, আমরা তাদেরকে কোনো প্রতিবাদ করতে দেখিনি। এমনকি বিএনপিকেও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে এই জামাতের এই আস্ফালন নিয়ে কোনো কথা বলতে দেখিনি। কাজেই আজকে জামাত বাংলাদেশে যে ধৃষ্টতা দেখাচ্ছে এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে দলীয় বর্ণনার স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ আর ইতিহাসের মুক্তিযুদ্ধের পার্থক্য আছে। জামাত ইতিহাসের মুক্তিযুদ্ধ সেটিকে আঘাত করছে, মুক্তিযুদ্ধকে আঘাত করছে। এটি কিন্তু আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকে সে আঘাত করছে না, ওই জায়গায় বরঞ্চ তার মিল আছে। আওয়ামী লীগ দলীয়করণ করতে চেয়েছিল, জামাতও দলীয়করণ করতে চাচ্ছে, দুজনের দারুণ মিল। আমার ধারণা যে বাংলাদেশের মানুষ এই অপতৎপরতাকে মেনে নেবে না, এবং আপনার রাজনৈতিক দলগুলোকে তারা চুলচেরা বিশ্লেষণ করছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে তাদের অবস্থান কী। এটি ঠিক শেখ হাসিনার জাতিকে বিভক্ত করার ব্যাপার না, এটি বাংলাদেশের আত্মপরিচয়ের সংকটের ব্যাপার। স্বাধীনতা বিরোধীরা রাজনীতিতে এসছে, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা, এবং আমরা অত্যন্ত অপছন্দ করতাম যখন শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষ শক্তি বলতো। স্বাধীন দেশে এইভাবে চিহ্নিত করে রাজনীতি করা একটি অপচেষ্টা ছিল। দু একটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পতাকার যখন পাকিস্তানের পতাকা আঁকা হচ্ছিল, সেখানে বলা যায় পাকিস্তানের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে গেছে, এখানে পতাকা আঁকা যাবে না। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বলেছে, এবং আমরা সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রক্টরও ওখানে ছিলেন। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে সেই সময়ের যারা যুদ্ধ অপরাধী তাদের চিত্র আঁকা হয়েছিল, জুতাপেট হয়েছিল সেরকম, এবং সেখানে এই যে ছবিগুলো সেটা মুছে ফেলে দিয়েছে ঢাবি প্রশাসন। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা শিক্ষাঙ্গনগুলোতে যেহেতু তরুণরা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং তরুণরা যেহেতু পথ সুগম করে দিয়েছে স্বাধীনতা বিরোধী ছাত্র শক্তিকে ক্যাম্পাসগুলোতে বিচরণ করার জন্য, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা বিরোধীদের একটা শক্ত অবস্থান প্রশাসনে দাঁড়িয়েছে। আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখেন, এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন, এমন সব ঘটনা ঘটছে যেটি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা কখনো ঘটবে বলে স্বাধীনতা বিরোধীদের পক্ষে আমরা ভাবতেও পারি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসিও কিন্তু একই কথা বলেছেন যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছেন। কাজেই আমরা একটি জাতির পরিচয়ের উপরে একটি সামগ্রিক আক্রমণ দেখতে পাচ্ছি। এই সময়ে যদি কোনো রাজনৈতিক দল চুপ থাকে, বিশেষ করে তরুণদের দল চুপ থাকে, তাদের যতটুকু ভালো করার সুযোগ তৈরি হয়েছিল সেই জায়গাটি থেকেও তারা বিচ্যুত হবে। বিএনপি কিন্তু এখন তার জোটসঙ্গীর মানে পরিস্থিতিতে তাদের বিচলিত হওয়ার সুযোগ সবচেয়ে বেশি, কেননা ভোটের মাঠে জামাত এক অর্থে ধর্ম বিক্রি করার চেষ্টা করছে, বেহেশতের টিকিট দিচ্ছে, আরেক অর্থে আরেক জায়গায় হিন্দু ক্যান্ডিডেট দিচ্ছে। আমি ঠিক শিওর না, একজন হিন্দু ক্যান্ডিডেট দিয়েছে, তো খুলনায় দিয়েছে। হিন্দু ক্যান্ডিডেট ইসলামী রাজনীতি বা ইসলামী শাসনে কোথায় দাঁড়ায়?
কাজেই আপনি বুঝতেই পারছেন তারা একটা গোজামিলের বয়ান তৈরি করেছে, যখন যেটা যেখানে বিপণন করতে সুবিধা হচ্ছে সেটি করছে। তারা সেই বিএনপিকে আক্রমণ করছে যেই বিএনপি তাদের কোলে কাখে রেখে রাজনীতিতে বড় করেছে। সেই জায়গাটিতে কিন্তু বিএনপি কোন নির্বাচনী জোট বলছে না রাজনৈতিক জোট বলছে এগুলো কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের মানুষ দেখেছে যে আপনি কি করে জামাত স্বাধীনতা বিরোধীদের সাথে রাজনীতি করেছেন। বিএনপির বরঞ্চ ঐতিহাসিক দুর্বলতাগুলোর একটি হচ্ছে ওই দলে অনেক ভালো মানে প্রগতিশীল মানুষজন আছে, মুক্তিযোদ্ধার সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু সেই দল স্বাধীনতা বিরোধীদেরকেও সাথে নিয়ে রাজনীতিটি করেছে। এই দুর্ভাগ্যের ইতিহাসের মতোই আমাদের মানতে হবে। দলীয় পরিচয়ের কারণে এটিকে অস্বীকার করার চেষ্টা করাটা খুব একটা সুখের হবে। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন একটু আপনার কাছে জানতে চাই। আমরা সাম্প্রতিক সময় যেসব জরিপ দেখলাম, সেই জরিপে আমরা দেখছি যে আগের চেয়ে জামাত ইসলামের ভোট ব্যাংক এখন আগে বড় হয়েছে। শুধু তাই না, আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোর ইলেকশনে, যদি সংসদ ইলেকশনে যদি দেখি, সেখানেও তো আপনার শিবিরের কমিটি, শিবিরের প্যানেলই সেখানে বিজয়ী হয়েছে। আপনার কাছে কি মনে হয় আসলে যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে দলীয়ভাবে করায়ত্ত করতে গিয়ে কি তরুণ প্রজন্মকে আসলে মুক্তিযুদ্ধ বিমুখ করে ফেলেছে, যে তারা আর এটা নিয়ে বদার্ড না? মুক্তিযুদ্ধকে শেখ হাসিনা যেভাবে ব্যবহার করতে চেয়েছেন তার স্বার্থে, ক্ষমতায় মানে ভোট না করে টিকে থাকার স্বার্থে, সমস্ত ধরনের দুর্নীতি অপকর্ম করার স্বার্থে, তাতে তরুণরা বীতশ্রদ্ধ হয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে এই নাম বলে, আপনি দেখুন চেতনা বললে লোকজনের মধ্যে এখন বিদ্রুপ হয়, কারণ কি উনি এইভাবে বিক্রি করেছেন। আর দ্বিতীয় হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ, সেটিকেও তারা একভাবে উপস্থাপিত হতে দেখেছে যে আধিপত্যবাদ আসলে স্বাধীনতাহীনতা, সার্বভৌমত্বহীনতা। আজকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা তো করবই, কেননা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তো ভারতের তাবেদার হওয়ার জন্য হয়নি, যেটি আওয়ামী লীগ করে ফেলেছিল। আওয়ামী লীগ চাচ্ছিল ভারত আপনার দেশ নিয়ন্ত্রণ করবে, বিনিময়ে ভোট ছাড়া তারা পাওয়ারে থাকবে। এটি বাংলাদেশ জুলাইতে কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু আপনি এখন স্বাধীন স্বকীয় দেশ হিসাবে প্রতিবেশীর সাথে একটা ব্যবহারিক সম্পর্কের মধ্যে থেকে আপনাকে আগাতে হবে। কোনো একটি গোষ্ঠী কিন্তু চাচ্ছে হঠকারিতার রাজনীতি করে এই সম্পর্কটিকে একটা অকার্যকর জায়গায় নিয়ে যেতে। তাহলে পরিণতি কি হবে? আমি গত এক সপ্তাহে দেখতে পাচ্ছি, এমনকি তারেক রহমান ফেরার দিন ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি আছে। তাদের যে ভাষা, সেটি কিন্তু আমার কাছে হঠকারী মনে হচ্ছে। দেখুন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শুধু তাকে না, অনেক পলাতক, খুনি, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। এমনকি হয়তো হাদিকে যারা হত্যা চেষ্টা করেছে তারাও হয়তো চলে গেছে। এটি আপনাকে একটি কূটনীতি এবং আন্তঃসম্পর্কের ভেতর দিয়ে সুস্থ জায়গায় নিয়ে আসতে হবে।